আবু তহা আদনান সাহেবের বিষয়টা তো আমি জানি না, আমি কিভাবে বলবো? আপনি কি চাচ্ছেন আমি ঠিক আপনার মতোই আন্দাজের বলিবশত হয়ে কথা বলি? তাহলে আপনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা কোথায় বলেন? আপনি কি চাচ্ছেন আমি আপনার মতো হয়ে যাই? আমার পক্ষে সম্ভব না আপনার মতো হওয়া। মানুষ হিসেবে আমার ত্রুটি আছে, ভুল আছে, অপরিপূর্ণতা আছে, থাকবে মৃত্যু পর্যন্ত। আমি কোনোদিন পারফেক্ট হইতে পারিনি। আমার বাবা আদম আলাইহিস সালাম পারফেক্ট হইতে পারে নাই। অপরাধ হয়েছে, আল্লাহ মাফ করছে, পবিত্র হয়েছে। পারফেক্ট আর পবিত্রের মধ্যে পার্থক্য আছে। নবী রাসূলদের দ্বারা যদি কোনো ত্রুটি হতো, ওরা আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ ক্ষমা করে দিত, তারা পবিত্র হয়ে যেত, বাট পারফেক্ট হইতে পারে নাই। তো আবু তহা আদনান সাহেবের ব্যাপারে আমি কি বলবো? আমি তো কিছু জানি না। ফেসবুকের পোস্টের উপরে ভিত্তি করে তো আমি কিছু বলতে পারি না। আর ফেসবুকের পোস্ট কখন যে কেমন আসে এটাই তো বলা মুশকিল হয়ে যায়। ওর উপর ভিত্তি করে কোনো কথা বলা বোকামি ছাড়া এবং অন্যের অপরাধ নিজের ঘাড়ে নিয়ে আসা ছাড়া কিচ্ছু না। কে জামশেদ মজুমদারকে কি বলছে এই জন্য জামশেদ মজুমদার এখন তাকে বলতে হবে জরুরি না। এভাবে সোজ সমান হয় না, এভাবে সোজ সমান হয় না। আমি অনুরোধ করব ফিতনা ফাসাদ না করে, যদি কেউ কোনো ফেসবুক পোস্ট করে থাকে প্রথমে, তারপরে যদি সে আবার একটা পোস্ট করে, দুইটা পোস্টই তো একই লোকের, সো দুইটা পোস্টকে গুরুত্ব দেন। যদি একজন বলে যে আমি অজ্ঞতাবশত পোস্ট করেছি, এটাকেও গুরুত্ব দেওয়া উচিত, এটাকেও গুরুত্ব দেওয়া উচিত। এত বিচার বিশ্লেষণা করে করবো কি? আমি কি হাকেম? আমি কি বিচারক? বলেন, আমার কাছে বিচার দিছে কেউ? না এই দেশের রাষ্ট্র ক্ষমতা আমার কাছে, এই দেশের রাষ্ট্রের কেউ বলে দিছে যে জামশেদ মজুমদার আপনি বসে বসে বিচার করবেন কে কি করে অনলাইনে? আমি সর্বোচ্চ মানুষকে অপমান করতে পারবো? আমার ওটা উচিত হবে না করা। আমি সর্বোচ্চ কারো অল্প ভুলের জন্য ওকে বেশি বদনাম করতে পারবো, যেটা আমার জন্য জায়েজ নয়। আমি এটা করা উচিত নয়। কেন করবো আমি? ওয়াই? আমি তো কারো অপরাধ মাপার যন্ত্র মেশিন নিয়ে বসে নাই যে একটুক হচ্ছে অপরাধ, একটুক মাপছি, এবার একটুক অনুযায়ী বিচার করা শুরু করছি। আমি হাকেম, এই দেশের মানুষ আমাকে বিচারক বানাইছে, আমি ফেসবুকে বসে বসে বিচার করবো এখন? আপনি কি চাচ্ছেন? আমি আবু তহা আদনান সম্পর্কে কি বলবো? আবু তহা আদনান সাহেব সম্পর্কে আমি কি বলবো? আমি তো জানি না আমার সম্পর্কে। আপনি জানেন, আপনি বলেন। আপনি জানেন, আপনি বলেন। আমি তো জানি না কোন ফেসবুক পোস্টে কি লিখছে না লিখছে, এটার উপরে ভিত্তি করে আমি বলতে পারবো না। সবর করেন, ধৈর্য ধরেন। কাউকে বেশি বদনাম করার আগে, অথবা কাউকে বদনাম করার আগে, অথবা কারো বিষয়ে একেবারে প্রচার প্রসার করার আগে একটু সবর করেন। যদি কেউ অন্যায় করে, অপরাধ করে, আর যদি সে ফিরে না আসে, সে লাঞ্ছিত হবে। আপনি করা লাগবে না তো, আমি করা লাগবে না। আর যদি কেউ নিরপরাধকে দোষী সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লাগে, সে নিজেই লাঞ্ছিত হবে। আমি আর আপনি তো এত বাড়াবাড়ি করার দরকার নাই। ঠান্ডা থাকেন। এমনিতে ইসলামটা এত বদনাম করে ফেলতেছেন আপনারা। মানুষের নামে নামে আইডি বানায়, মানুষের নাম ছবি ব্যবহার করে নানা ধরনের পোস্ট করে এইসব ফিতনা ফাসাদকে নাম দিয়েছেন দিন প্রচার। এইসব ফিতনা ফাসাদকে নাম দিয়েছেন দিন প্রচার। দেখেন ইউটিউবে একটা ওয়াজ মাহফিল ভালো টাইটেল দিয়ে, ভালো থাম্বনেল দিয়ে নাই। কারণ প্রত্যেকটা ইউটিউবার ফ্রিল্যান্সিং এর নামে হারাম উপার্জন করার জন্য তারা এটাকে নাম দিয়েছে যে দিন প্রচার। বাট তাদের ভিউ আর বাণিজ্য আর অ্যাডভার্টাইজের টাকা ইনকাম ছাড়া কোনো উদ্দেশ্য নেই। জন্য একটা টাইটেল, একটা থাম্বনেল ভালো নাই। জামশেদ মজুমদার যদি এখন কোনো মহিলা নিয়ে কথা বলে, 10টা মহিলা লাগায় তারপরে জামশেদ মজুমদার ছবি লাগাই দেবে এই বাজে ইউটিউবার গুলা। আপনি জানেন, যদি কোনো জানা ব্যভিচার নিয়ে কথা বলি, এখন ইউটিউবার এখান থেকে ভিডিও কাইটা নিয়ে পতিতাদের ছবি লাগায়, আমার ছবি লাগাই দিয়ে বলবে যে এই দেখেন জামশেদ মজুমদার পতিতা নিয়ে কি বলছে, 10টা পতিতার ছবি লাগাবে। দেখেন না ওই যে আমির হামজা সাহেব কোন নায়িকার নাম নিছে? ওই নায়িকারে বাংলাদেশের মানুষ চিনতো না, জানতো না কত মানুষ ছিল। এই ইউটিউবাররা দিন প্রচারের নামে ওই হুজুরের ছবি আর ওই নায়িকার ছবি লাগাই দিয়ে সব মানুষের ওই নায়িকার চেহারা দেখাইছে। ঠিক না? তারা বলছে এটা দিন প্রচার, ইউটিউবাররা বলছে এটা দিন প্রচার। কিছু সহিহ আকীদার নামধারী ভাই, কিছু আহলুল হাদিস নামধারী ভাই, কিছু কওমি নামধারী ভাই, যারা বড় বড় আলেমদের কাউকে সম্মান করে না, তারা তাদের উস্তাদদের পর্যন্ত শিক্ষা গ্রহণ করেনি। তাদের উস্তাদরা যে বিষয় চুপ, তারা সেই বিষয়ে লাফালাফি করে। তাদের শিক্ষকরা যে বিষয়ে নীরব, চুপ আছে, সবর করতেছে, ধৈর্য ধরতেছে, বোঝার চেষ্টা করতেছে, তারা সেই বিষয়ে এক একজন আইনস্টাইনের চেয়ে বড় বড় বিজ্ঞানী হয়ে রিসার্চ করে এরপরে পোস্ট করা শুরু করে দেয় তারা। এবং তারা বুঝাতে চায় যে তারা অমুক শিক্ষকের ছাত্র, তারা বুঝাতে চায় তারা অমুক উস্তাদের শাগরেদ, অথচ তাদের উস্তাদরা এই বিষয়ে নীরব,
সবর করে, ধৈর্য ধরে, বুঝার চেষ্টা করে এবং বলার প্রয়োজন মনে হইলে বলে, নালে বলে না। অথচ ওরা একজন পিএইচডি করে করে ফেসবুকে পোস্ট করে ভাষায় দেয়। কেমন? সো আমি বলবো আবু তাহাদ্দান সাহেব সম্পর্কে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি তো কিছু বলতে পারবো না, কারণ আমি এটা সম্পর্কে জানি না, সত্য মিথ্যা জানি না। সবর করব, ধৈর্য ধরবো, দিন গেলে আস্তে আস্তে পরিষ্কার হবে। আপনার ফেসবুক পোস্টে তো আমার ভুল বোঝার দরকার নেই কাউকে। আর আপনার ফেসবুক পোস্ট যে একবারে সত্য ইনভেস্টিগেশনের উপর আপনি করছেন, এরকমও তো না। আপনি ব্যাখ্যা দিচ্ছেন আপনার জ্ঞান দিয়ে, কারণ আপনি অনেক জ্ঞানী মানুষ। আমি আপনার মতো জ্ঞান আমার নাই তো, আমি আপনার মতো শিক্ষিত না, জ্ঞানী না যে আমি কারো ফেসবুক পোস্টের উপরে ডিপেন্ড করে এবার মানুষকে জাজ করা শুরু করে দেবো। কেমন? আমি এত জ্ঞানী না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নেক্সট টাইম থেকে যদি আমাকে কোনো মানুষ সম্পর্কে জিজ্ঞেস করেন কেউ, আমি তাকে ব্যান করব। যদি কোনো মানুষের কোনো খারাপ ইনসিডেন্ট বা বাজে ইনসিডেন্ট, সত্য মিথ্যা কেউ জানে না, একদম প্রপার ক্লিয়ার না, যদি কেউ আমাকে মেসেজ করে যে অমুক সম্পর্কে বলেন, তমুক ঘটনা সম্পর্কে বলেন, আই এম গোইং টু ব্যান ইউ, বিকজ ইট উইল ওয়েস্ট মাই টাইম। যেমন আপনি আমাকে প্রশ্ন করার কারণে, আমি একটা টপিকে ছিলাম বিবাহের বিষয় নিয়ে, ডিপ্রেশন, আপনি আমাকে এই প্রশ্ন করার কারণে আমার মিনিমাম 7-8 মিনিট নষ্ট হইল এবং আমি আমার পুরো বিষয় থেকে বিচ্ছিন্ন হয়েছি। এই জন্য আপনি দায়ী, আপনার এই ইররিলেভেন্ট প্রশ্ন দায়ী। যতজন আমাকে এরকম ইররিলেভেন্ট প্রশ্ন করবে, আই এম গোইং টু ব্যান অল অফ দেম। I don't care you like or dislike me. Trust me. I don't care if you like me or dislike me, because আপনার এই সব আলতু ফালতু relevant question সহ্য করতে হবে to like me. I don't need your likeness, brother. যতজন irrelevant প্রশ্ন করবে ততজনকে ব্যান করবো। সরি, যতজন রিলেভেন্ট প্রশ্ন করবো সবাইকে ব্যান করবো। আপনারা জানেন না, তাহলে আমি কিন্তু মোটামুটি এই যে যতজন, ওই যে কি লেখে না, ব্যাক টু ব্যাক, সবাই ব্যান করি। ট্রাস্ট মি, আমি হয়তো কারো কমেন্ট পড়ি না, রিপ্লাই করি না, কিন্তু আমি মাঝে মধ্যে বসি 20 মিনিটের জন্য, টোটাল যতজন ফলো করলে ফলো পাবে, ব্যাক হ্যান ত্যান এগুলো বলে, সবাই ব্যান করি আমি। আমার পেজে আপনি যদি ব্যান লিস্ট চেক দেখেন, আজকের পর থেকে যারা আমার ব্যান লিস্টে থাকবে, এটা আমি শিওর যে কেউ যদি বলে যে হুজুর আপনি আমাকে ব্যান করছেন, শেখ আপনি আমাকে ব্যান করছেন, ভাই আপনাকে ব্যান করছেন, আমি শিওর থাকি হয় সে রিলেভেন্ট কোয়েশ্চেন করছে, অপ্রয়োজনীয় প্রশ্ন করছে, হ্যাঁ, অথবা সে দাম্ভিকতার সাথে কোনো কিছু একটা জাজ করছে, অথচ তার এই বিষয়ে জ্ঞান নাই। সো আমি এদেরকে ইগনোর করি। তো ইগনোর করার কোনো ওয়ে নাই ব্যান করা ছাড়া। সোশ্যালে কাউকে ব্যান করা ছাড়া তাকে ইগনোর করা যায় না। এখানে ব্যান মানি এনে যে আমি ঘৃণা করি, আমি তার সাথে শত্রুতা না। এখানে ব্যান মানি হচ্ছে আপনার এইসব অযৌক্তিক, আপনার এইসব অপ্রয়োজনীয় কথাবার্তা আমি দেখতে চাই না, শুনতে চাই না ভাই। কালু সালামা টাইপের এটা এখানে। কেমন? মেয়ের বয়স 18, মেয়ের বাবা পছন্দ ছেলের সাথে বিয়ে দিতে চায়, কিন্তু মেয়ে সেই ছেলেকে পছন্দ করে না, তাহলে মেয়ের বাবা আরেকটা ছেলে আনবে। মেয়ের বাবা যদি একটা ছেলেকে পছন্দ করে, মেয়ে যদি এটাকে পছন্দ না করে, মেয়ে কারণ বলতে হবে। ওই ছেলের দোষ কি বলতে হবে। মেয়ে অন্য কোনোটা ছেলে পছন্দ করে আসে, এই জন্য এই ছেলেকে পছন্দ করে না, তাহলে ওই মেয়ে জানাকারী। আর জানাকারী, সে তার অশ্লীলতার শাস্তি পাবেই, দুনিয়াতে আখিরাতে পাবে। তার ঘর, আমরা দেখি তো এগুলো, প্রশ্ন তো আমাদের কাছে আসে। হুজুর আপনার ব্র্যান্ড কবে ওপেন হবে পোশাকের? আচ্ছা, স্পষ্ট করে বলি, আমরা একটা পোশাক আশাকের ব্র্যান্ড শুরু করবো আজকে থেকে। আরো প্রায় 2 বছর আগে থেকে আমরা কাজ করতেছি, 7-8 মাস যাবত খুব জোরে সোরে কাজ করতেছি। আমাদের এখানে বেশ কিছু কাপড়ও আসছে। আমরা খুব অবাক হয়েছি যে একই নামের কাপড় প্রায় 15টা-20টা করে কপি আছে। মানে একদম সর্বনিম্ন কপি আর একদম অরিজিনালের সাথে মাঝে মধ্যে 1000 টাকারও পার্থক্য আছে কাপড়ের মধ্যে। এবং আমরা এখানে আসলে যদি ব্র্যান্ড বলি, যে আমরা একটা ব্র্যান্ড তৈরি করবো, তাহলে আমরা শুধু পাঞ্জাবি বোরখা করলে হবে না। ব্র্যান্ড কাজ করে সব মানুষ নিয়ে, বিশেষ করে যারা ব্র্যান্ড পছন্দ করে। সো আপনারা ভালো করে জানেন, এজ এ জামশেদ মজুমদার আমার পক্ষে লো কোয়ালিটির কাজ করা সম্ভব না, এই জন্য কারণ কেউ আমার থেকে এটা আশা করে না। আপনারা যারা আমাকে পছন্দ করেন এবং ভালোবাসেন, আপনারা ভালো করে জানেন, আপনারা তখন জামশেদ মজুমদারের কাছে আসেন যখন আপনাদের বেস্টটা লাগবে। আপনার বাসার নিচে সরিষার তেল আছে, আপনি জামশেদ মজুমদারের কাছে সরিষার তেলের জন্য কেন আসেন ঘরের বাজারে? কারণ আপনি চান 100% দেশি হবে। আপনি বিলিভ করেন যে উনি যেহেতু দেশি বলেছে, এখানে দেশি সরিষাই আছে।
আপনি আপনার দোকানে গেলে ঘি পাবেন, আপনি 3 দিন অপেক্ষা করে ঘি কেন নেন? কারণ আপনি জানেন যে উনি বলেছে এখানে কোনো কেমিক্যাল প্রিজারভেটিভ নাই, দ্যাটস মিন কেমিক্যাল প্রিজারভেটিভ নাই। So that's why you knock us in a ঘরের বাজার to have our ghee, right? So আপনার মানে কাপড় চোপড় বলেন, খাওয়া দাওয়া বলেন, সবকিছু অ্যাভেলেবেল আছে। আপনি কখন জামশেদ মজুমদার কোনো কাজ করলে আপনি কখন অ্যাপ্রিসিয়েট করবেন? যখন আপনি মনে করবেন যে আমার একটা বেস্ট জিনিস লাগবে। সো আপনার ওই আশা আর আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করলে নিশ প্রোডাক্ট ছাড়া, হাই কোয়ালিটি অ্যান্ড হাই ক্যাটাগরি প্রোডাক্ট ছাড়া আমার পক্ষে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করাই সম্ভব হয় না। এবার একটা পাঞ্জাবি হইতে পারে, এই পরনে তোব হইতে পারে, টুপি হইতে পারে, মুসল্লা হইতে পারে, বোরখা হইতে পারে, হিজাব হইতে পারে, নেকাব হইতে পারে, হাত মোজা হইতে পারে, পা মোজা হইতে পারে, ভিতরের গেঞ্জি হইতে পারে, মেয়েদের ড্রেস হইতে পারে, মেয়েদের মেক্সি হইতে পারে, হোয়াট এভার আই ডোন্ট নো, মেয়েদের ওই যে 3 পিস গুলো হইতে পারে, বাসায় পরে যেগুলো মেয়েরা। কেমন মানে ছেলে মেয়ে, ছোট বড়, নারী পুরুষ উভয়ের যে পোশাক, কখন কেউ চাইবে যে ঠিক আছে জামশেদ মজুমদার একটা কাপড়ের ব্র্যান্ড ওপেন করছে, লেটস ট্রাই ফ্রম দেয়ার। যখন তার কমফোর্ট লাগবে, যে আমার একটা কাপড় লাগবে যেটা সেলাই ভালো, কাপড় ভালো, কাপড় পরে কমফোর্ট আছে। হ্যালো, কাপড় নিয়ে কিন্তু কথা হচ্ছে এখন। একজনে বললো যে আপনি যে কাপড়ের ব্র্যান্ড ওপেন করবেন বলছেন, এটা কখন করবেন? ইনশাআল্লাহ। তো আমি বলতেছি যে ভাই, আমরা যদি কাপড়ের ব্র্যান্ড ওপেন করি, বাংলাদেশের মানুষ কিন্তু ঘরের সামনে দোকান থাকতে তেল নেয় না, ঘি নেয় না, জামশেদ মজুমদার থেকে নেবে, ঘরের বাজার থেকে। কেন? কারণ উনি বিলিভ করে যে যেহেতু জামশেদ মজুমদার বলেছে প্রিজারভেটিভ নাই, কেমিক্যাল নাই, তার নাই। তাহলে আমি যদি একটা কাপড়ের ব্র্যান্ড ওপেন করি, তাহলে ডেফিনেটলি মানুষ বলবে যে আমি এই জন্য নেব কারণ সেলাই ভালো হবে, কাপড় ভালো হবে, অ্যালার্জি মুক্ত সার্টিফাইড কাপড় হবে, যে কাপড়ে অ্যালার্জি নাই। এটা একটা সার্টিফিকেশন। কেমন? না না, মানে আমার পক্ষে কিন্তু, মানে যদি আমি ব্র্যান্ডই করি, তাহলে আমার পক্ষে কিন্তু একবার সবাইকে নিয়ে কাজ করা সম্ভবই হবে না। আমি যদি আমার মানে অ্যাজ এ ধরেন জামশেদ মজুমদার, আমি যদি বদনাম না হতে চাই, আমার দরকার নাই বেশি ব্যবসা বাণিজ্য করার। যেমন ঘরের বাজার কিন্তু এই স্ট্যাটিস্টিকে কাজ করে, বেশি বিজনেস করে না, ভালো বিজনেস করে। আমি আবারও বলি, ঘরের বাজার বেশি বিজনেস করে না, ভালো বিজনেস করে। সো তাবায়া যে ব্র্যান্ড আসতেছে আমাদের, ওইটা বেশি বিজনেস করবে না, ভালো বিজনেস করবে ইনশাআল্লাহ। ভাইজান, আমি বিবাহ করে তাকে বাপের বাড়ি রেখে বিদেশ যেতে চাই, এটা কি সঠিক হবে? মেয়ে তার বাপের বাড়িতে নিরাপদ, যদি আপনি নিশ্চয়তা দিতে পারেন যে ওখানে সে অন্য কারোর সাথে ইনভলভ হবে না, ওখানে পরিপূর্ণ পর্দা আছে, তাদের ঘরে চাচতো ভাই, জ্যাঠতো ভাই, ফুফাতো ভাই, খালতো ভাই, মামতো ভাই ঢোকে না, তারা দেখা দেয় না, মেয়ের বাবা আমানতদার, ফরেজগার, পর্দা সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখে, আপনার বাসায় ভাই আছে, দেবর আছে, মানে আপনার বউয়ের দেবর থাকবে, ভাসুর থাকবে, দুলাভাই আসবে, যাদের সাথে পর্দা মেনটেন করে থাকা সম্ভব হবে না, আপনার ঘরের পরিবেশ তো ভালো না। আর আপনি বিয়ে করে কেন বিদেশ যাবেন? বিয়ে করে 2-4 বছর থাকেন দেশে, 2-4-5 বছর থাকেন দেশে, আল্লাহ যা নসিবে রাখে খান। গোস্ত না হয় সপ্তাহে একবার খাইলেন, না হলে 15 দিনে খাইলেন, মাছ না হয় একবেলা খাইলেন, অথবা 2 দিনে একবেলা খাইলেন, শাকসবজি ডাল পাল দিয়ে চলে তো চলে। বিয়ে শাদী করে বিদেশ যাওয়া ঠিকও না, বিয়ে করে দেশে থাকবেন। সুবহানাল্লাহ। আপনি আপনার এই সুন্দর জীবন তো পরে ফিরে পাবেন না, বৈবাহিক জীবন। উস্তাদ, বাড়িতে বিয়ের কথা সাহস করে কিভাবে বলবো? মুঁহ সে बोलने का रे, মুঁহ সে बोलने का है। তবে ওর পেহলে আপনাকে সেই মানে যোগ্য মানুষ হইতে হবে, অ্যাটলিস্ট মানে কাম কাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি না হইলেও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হইতে হবে। মানে সুন্দর ব্যক্তিত্ব, ধৈর্যশীল, মারামারি করে না, গালিগালাজ করে না, উশৃঙ্খল না, সুন্দর শৃঙ্খল, যাতে বাপ মনে করে যে এর বিয়ে করে দিলে নিরাপদ, মেয়ের রিস্ক নাই যে কথা কথা তালাক দিয়ে দিবে, বলবে বাপের বাড়ি পাঠিয়ে দিবে, মারধর শুরু করে দিবে, এরকম না। কেমন ব্যক্তিত্ব তৈরি করতে হবে। একটা কমেন্ট একবারে বেশি করবেন না, কেমন? আসসালামু আলাইকুম ভাই, বিয়ের বয়স হওয়া সত্ত্বেও বিয়ে না করলে ইসলামের বিধান কি? মানে কি? বিয়ের বয়স হওয়া সত্ত্বেও বিয়ে না করলে, বিয়ে না করার তো কারণ থাকবে, এই জন্যই তো সে বিয়ে করতেছে না, কোনো না কোনো কারণ আছে তার, ঠিক না? বিয়ে করে কারা? যারা নিজের চরিত্র হেফাজত করতে চায়, যারা বংশ বিস্তার করে আল্লাহর জমিনে আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, সভ্য সঠিক আলেমে দিন, দিন সম্পর্কে জ্ঞানী এক উজ্জ্বল নক্ষত্র রেখে যেতে চায় তার মৃত্যুর পরে, যে তার কাজে আসবে, ওরা বিয়ে করতে চায় বেশি।
আমি বিধবা, আমি যদি বিয়ে না করি গুনাহ হবে? বিয়ে না করলে গুনাহ হবে না, তবে বিয়ে না করলে গুনাহ হবে না, তবে বিয়ে না করলে আপনি যদি বৈবাহিক বিষয়গুলো অ্যাক্টিভিটি রাখেন তাহলে তো আপনার জেনা ব্যভিচারের গুনাহ হবে, ওটা তো। বাট বিধবা হলে আমি বলবো বিয়ে করা উচিত, বাচ্চা কাচ্চা হবে, এদেরকে মানুষ করবেন, আল্লাহর নাম শিখাবেন, রাসূলের পথ শিখাবেন, আল্লাহর পথ শিখাবেন, তারা বড় হবে, আল্লাহকে চিনবে, রাসূলকে চিনবে, মানুষ হবে। সুবহানাল্লাহ, বিয়ে এক দারুণ জিনিস। বিয়ে পৃথিবীকে সুন্দর করার মতো জিনিস। পুরো পৃথিবীকে এক সুন্দর সুশীল সভ্য পরিবেশ তৈরি করার মতো জিনিস হচ্ছে বিবাহ। কারণ আপনি বিবাহ করবেন, হালাল পথে থাকবেন, বাচ্চা কাচ্চাকে নেক সৎ পথে বড় করে তোলার চেষ্টা করবেন, বাকি আল্লাহর হাতে। সো এটা তো বিবাহ ছাড়া সম্ভব না। বাংলাদেশে একটা ছেলে তথাকথিত এস্টাবলিশমেন্ট যাদের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে, তাদের পরিবার থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, ইভেন মাদ্রাসা থেকে, সোশ্যালিজম থেকে, যখন একটা জিনিস ছেলেদেরকে মানে বুঝাই দেওয়া হয়েছে যে তুমি বিয়ের পূর্বে এস্টাবলিশ হবা, তখন এই এস্টাবলিশমেন্টটা কি? তোমাকে এই পর্যন্ত এত বছর পড়াশোনা করতে হবে, অ্যান্ড দেন তোমার অমুক গ্রাজুয়েশন শেষ হওয়ার পর তোমাকে একটা সুইটেবল চাকরি অথবা ব্যবসা, পরিবার চালানোর মতো ডিপেন্ডস অন তুমি আসলে কোন সমাজ থেকে বিলং করতেছো, তুমি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তুমি ফারেগ হয়েছো, মানে তুমি তোমার এডুকেশনটা ক্লোজ করছো, বা এটাকে কি বলে, মানে তুমি তোমার ডিগ্রিগুলো নিছো কেমন, ওটার উপর ডিপেন্ড করে তুমি কি ধরনের চাকরি বাকরি করতেছো। সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড হতে পারে, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হতে পারে, আর্কিটেক্ট ব্যাকগ্রাউন্ড হতে পারে, আরও ইত্যাদি ইত্যাদি পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হতে পারে। আমার মনে হয় এটা তোমার ঠিক না যে যে কোনো পরিবারের কাছে যখন বিয়ের জন্য প্রস্তাব পাঠাও যে তোমার বয়স 30, তখন তোমাকে 18-20 বছরের পাত্রী কেন খুঁজতেছো? তুমি তো আর তুমি মেয়ে খুঁজতেছো, তুমি বিবাহযোগ্য কি খুঁজতেছো? পাত্রী। আমি আমার গ্রামে তোমাকে লিখে দেব 22 বছর বয়সে তুমি 5টা পাত্রী দেখাইতে পারবে না, এর আগে বিয়ে হয়ে গেছে। এখন তারা কেন এটা বুঝতেছে যে তুমি 18 খুঁজতেছো, 20 খুঁজতেছো? এটা বোঝার কারণ কি? তোমরা কি এরকম কিছু বলে দিচ্ছ যে বয়স এত হইতে হবে? না, আমরা বলছি যে তোমরা পাত্রী দেখো। শহরের বিষয়টা তো ভাই জানি না। তুমি যখন গ্রামাঞ্চলে বিয়ের পাত্রী দেখতে যাবা, আমি শিওর আমার গ্রামে আমি জানি না 20+2 জন 3 জন পাত্রী পাবা কিনা, আই ডোন্ট নো রিয়েলি, আমি জানি না। আপনারা এখানে অনেকেই লাইভে আছেন এই সময়, আপনাদের গ্রামে মেয়েদের ক্ষেত্রে 20 বছর অতিক্রম করেছে, গ্রামের ক্ষেত্রে বলতেছি, এইরকম পাত্রী কি আছে যাদের বিবাহ হয়নি অথচ 20-22 বছর বয়স হয়ে গেছে? সর্বোচ্চ 2-1 জন। তুমি বিবাহের জন্য বসে না, তুমি বিবাহের জন্য পাত্রী দেখতেছো। এখন কোন বাপ যার বিবাহযোগ্য মেয়ে আছে, সে কোনো ঘটককে বলতেছে ভাই একটা ভালো ছেলে পাইলে নিন, তো ঘটককে বলতেছে না ছেলে আছে, ছেলে শহরে থাকে বা বিদেশ থাকে বা অমুক চাকরি করে বা ব্যবসা করে, বয়স এরকম, পড়ালেখার যোগ্যতা এরকম, বাপ এটা করে, মা এটা করে, ঘটক বলতেছে না? তো বলার পর তাহলে এই কোয়েশ্চেন কেন আসবে যে তুমি কেন 18 বছর 20 বছর খুঁজতেছো? ভাই আমি পাত্রী খুঁজতেছি, মানে এটা কি 18 বছর না 20 বছর 50 বছর হোক না, আমার কি আসে? আমার পছন্দ না হলে কি আমি বিয়ে করবো? আর আমার বয়স 30 না, আমার বয়স 50, সে আমার পছন্দ না হলে কি বিয়ে করবে? সো এত ডিপ্রেশনের কিছু নাই। ওইসব পরিবারে যাও যারা তোমাদেরকে পছন্দ করবে আর যাদেরকে তোমার পছন্দ হবে। এখন তোমার পছন্দের ক্ষেত্রে তুমি একটা জিনিস গুরুত্ব দিতে পারো, দিনদারিতা। মানে ভালো পরিবার, বিশেষ করে দিনদার পরিবার কেমন। আর বিশেষ করে এরকম কোনো পরিবার দেখো যে পরিবার যারা জেনারেল লাইনে পড়াশোনা করার পরেও আল্লাহ ভীরুতা আছে এবং পছন্দ করে কারো ইসলামে ফিরে আসা, তোমার খোঁজ খবর নিল, কোথায় চাকরি করো, বাবা কি করতো, ভাই বোন কি করে না করে, ব্যাকগ্রাউন্ড কি। সো এটা ডিপ্রেশন কিছু নাই, ডিপ্রেশনে কিছু নাই। অনেকে আবার পরামর্শ দিচ্ছে যে রুকিয়া করার জন্য। কেন রুকিয়া করবা তুমি? ভাই তোমার হোয়াট ইজ দ্য প্রবলেম? অনেকগুলো পরিবার আসলো, প্রস্তাব দেওয়া হলো, কিন্তু এইজ ক্যাপে চিন্তা করে হচ্ছে এটা, মানে মাথার মধ্যে শুধু জাদু টোনা জিন ভূত ছাড়া আর কিছু থাকে না না ওদের? কিছু না হইলে রুকিয়া, কিছু না হইলে তাবিজ, কিছু না হইলে ঝাড়ফুঁক, কিছু না হইলে মানে চিরুনিয়া পড়া। হোয়াট ইজ দিস ব্রো? তুমি নামাজের মধ্যে পড়বা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। খালাস, ইউ ডোন্ট নিড এনি রুকিয়া।
মানুষের কুটো কথা যখন শুনি এটা একটু খারাপ লাগে, এটা থেকে কি করে নিস্তার পাবো? কি ধরনের কটু কথা? এই যে ভাই যেরকম ক্যাটাগরি খুঁজছে এটা তো পাবে না। এত মানুষ জানবে কেন তুমি কি খুঁজতেছো? Why you told them? তখন তাদের বলি যে আমার জন্য বিবাহ কাদেরকে বলো তুমি? তুমি স্পেসিফিক যারা মেয়ে দেখতে পারে তাদেরকে দেখবা। ওকে, তুমি কিচ্ছু বলা বন্ধ করে দাও। আজকে থেকে তুমি বলবো যে ভাই এক পাত্রী দেখেন। কেমন? কম শিক্ষিত বলবা। তুমি যদি বেশি শিক্ষিত বলো তাইলে হয়তো তুমি 20 বছরের মেয়ে পাবা না, কারণ 20 বছরের তথাকথিত শিক্ষায় এত শিক্ষিত হওয়া সম্ভবই হয় না। তো তুমি বলে দিবা যে ভাই একটু কম শিক্ষিত দেখেন। আমি দিনদার চাই। লুক তুমি যদি ফর এক্সাম্পল তুমি চাচ্ছ যে একটা মেয়ে বিয়ে করতে, যে মেয়েটা বিবাহযোগ্য হয়েছে, বিবাহের জন্য উপযুক্ত বয়স হয়েছে, এবং এই সময়ে মেয়েকে বিয়ে তোমার যদি এরকম চিন্তা থাকে যে আমি একটা মেয়ে বিয়ে করব যার বিবাহর বয়স হয়েছে, উপযুক্ত হয়েছে, এবং তার বিবাহের এটা তার সুন্দর বয়স বিবাহের জন্য মেয়ের, সো তাহলে তোমাকে যদি কেউ কটু কথা বলে, ইউ চেঞ্জ দ্য লাইন, দেন তুমি বলো যে একটু কম শিক্ষিত। লাইক এসএসসিতে মেয়েদের বয়স কত হয়? 16। হ্যাঁ, তাহলে তুমি বলতে পারো কি ইন্টারমিডিয়েট বয়স কত হয়? 16। হ্যাঁ, 16। তারপরে তারপর এইচএসসি 18। এইচএসসি বলতে পারো তুমি, যে মাত্র এইচএসসি ফিনিশ করছে। যারা পড়াশোনা কন্টিনিউ করতে চায়, তুমি যদি পড়াশোনা করাতে চাও তো ওরকম বলবা। যদি বলো যে না আমি চাই আমার ওয়াইফ, আমি তার জন্য পুরো পৃথিবী জয় করব, সে শুধু এই নিশ্চয়তা দিবে যে আমার ঘর ঠিক। আর তুমি যদি বলো যে না আমার একজন ওয়াইফ লাগবে যে ঘর থেকে আমার আখিরাত তৈরি হবে, সে এটার দায়িত্ব নিতে পারবে, এতটুকু ক্ষমতা আছে যার, এতটা সাহস আছে যে মেয়ের, যে মেয়ে আমার ঘর সামলাতে পারে। কারণ ঘর হচ্ছে আখিরাতের প্রথম, একদম মনে করো আখিরাত সাকসেসের প্রথম মানে এবং শেষ ধাপ হচ্ছে ঘর। কারণ ঘর তোমার বাচ্চা কাচ্চাকে মুসলমান বানাবে অথবা আল্লাহদ্রোহী বানাবে। ঘর তোমার মন মানসিকতাকে শান্ত রাখবে অথবা উশৃঙ্খল করে দেবে। ঘর তোমার ইজ্জত সম্মান টিকাবে অথবা এটাকে বিলীন করে দেবে। ঘর তোমাকে চিন্তা মুক্ত রাখবে, তুমি পুরো পৃথিবী জয়ের জন্য নেমে যাবে, অথবা তোমাকে সারাদিন টেনশন করতে হবে কার সাথে কথা বলে, কার সাথে ফোনে কথা বলে, কে ঢুকলো কে বের হইলো, অথবা বাসায় আসলে এই নাই সেই নাই, হ্যান দাও ত্যান দাও, তুমি এই পারো না সেই পারো না, এই করো না ওই করো না। সো ইউ নো দ্য হাউস ইজ আ ভেরি পাওয়ারফুল মানে এনভায়রনমেন্ট। তুমি বলবে যে আমার এমন একজন সাহসী নারী লাগবে যে বলবে যে তোমার ঘর নিরাপদ আমার কাছে, তোমার সম্মান নিরাপদ আমার কাছে, তুমি যাও পৃথিবী জয় করো। আর আমি রিক্সা চালাই, ভ্যান চালাই, চাকরি করি, বাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, ললিপপ বেচি, কলা বেচি, আম বেচি, জাম বেচি, হোয়াট এভার, আমি আমার বেস্ট আর্ন করি। ওই বেস্ট আর্ন থেকে আমি কৃপণতা করি না, আমি দান সাদাকা করি এবং আমি আমার পরিবারের জন্য উদার, আমার সমর্থন পেয়ে যাচ্ছে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করি যে এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা, আমাকে ধৈর্য ধরতে হবে, আমল বাড়াতে হবে, কিন্তু আমি জানি না যে পরীক্ষা কবে শেষ হবে। ওয়াই ইউ হ্যাভ টু নো? তোমার জানতে হবে কেন? আর এদিকে তুমি এটা বিলিভ করো কিনা যে তুমি মরতে হবে? হ্যাঁ অবশ্যই। তুমি কি চিরঞ্জীব? না, চিরজীবী না? সারা জীবন বেঁচে থাকতে পারবা না? অসম্ভব। তো তাহলে তোমার এই পরীক্ষা কবে শেষ হবে এটা জানতে হবে কেন? মৃত্যু কি শেষ করে দেবে না? জি অবশ্যই। তো 40 আর তোমার বয়স কত এখন? 30। আর নাহলে 40 বছর বাঁচবা, তো সমস্যা কি? পাগল নাকি? থিঙ্ক বিগ। যারা যেটা চলতেছে সমস্যা নেই, আর 40 বছর চলবো। কখন জন্ম হয়েছে 30 হয়ে গেছে বুঝলামই না, আর 40 কেমনে চলে যাবে কে বুঝবে? বলো। তোমার আর কি ডিপ্রেশন আছে? না, হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন অনেকটুকুই হালকা লাগে। শোনো, বিয়েতে যদি তোমার পছন্দ থাকে, মেয়েরও তো পছন্দ থাকবে, মেয়ের ফ্যামিলিরও। সো নিজেকে আরো যোগ্য করো, যোগ্য করে তোলো। ভালো মানুষ, পরোপকারী মানুষ, আবেদ, আল্লাহর ইবাদত গুজার, হারাম হালাল মেনে চলা। যেমন ধরো একটা মনে কিছু করি না, হতে পারে যে তোমার ফ্যামিলি তোমাকে পছন্দ করলো, হতে পারে তোমার ফ্যামিলি পছন্দ হবে না কারণ। এটা কি ওদের দোষ হবে? মেয়েটা কার বাসায় যাচ্ছে, কোন শাশুড়ির হাতে পড়বে, ননদ কেমন, ননস কেমন যদি থাকে, এবং ঘরের পর্দা আছে কিনা, তুমি একটা ভালো, আচ্ছা তুমি যদি একটা ভালো মেয়ে চাও, একটা ভালো মেয়ে, যে মেয়েটা ভালো তার মানে তার পরিবার ভালো, তার মানে পরিবার এই মেয়েকে ভালো হওয়ার জন্য সর্বোচ্চ হেল্প করছে। জি, তুমি চিন্তা করো, যে লোকের মেয়ে জন্ম হওয়ার পর সে চিন্তা করছে তাকে মাদ্রাসায় পড়াবে, অথবা তাকে দিন শিক্ষা দেবে, অথবা তাকে আল্লাহ সম্পর্কে পরিচয় করাবে, তাকে পর্দা শিখাবে, তাকে অশ্লীলতা সম্পর্কে ওয়ার্ন করবে, তাকে শালীনতা সম্পর্কে উৎসাহিত করবে,
এইরকম একটা বাপ এরকম একটা ভাইকে যাত্রার ঘরে তার মেয়ে দিবে? কিছু মনে করিও না। তুমি কি চাও? দিনদার মেয়ে চাও। কিন্তু যে মেয়েটা দিনদার, সে কি নিজে নিজে দিনদার হয়েছে নাকি তার পরিবার তাকে সাপোর্ট করছে? অবশ্যই পরিবার। যেই পরিবার একটা বাচ্চা, নরম বাচ্চা, একদিনের বাচ্চাকে যখন বাচ্চা জন্ম হয়েছে, মেয়ে বাচ্চা, তখন থেকে তার জন্য উৎসর্গ করছে বহু কিছু, শুধু তাকে দিনদার বানানোর জন্য, সেই পরিবার কি যাত্রার কাছে তার মেয়ে বিয়ে দিবে? হ্যাঁ, ফকিরের কাছে দিতে পারে, নাংড়া খোলার কাছে দিতে পারে, কালো বর্ণের কারো কাছে দিতে পারে, কিন্তু বেদিনের কাছে দিবে না। এবং এমন পরিবারে ছেড়ে দিবে না যেই পরিবারে দিনের চর্চা নাই, যেই পরিবারে মেয়ের খাওয়া দাওয়ার তো নিরাপত্তা আছে কিন্তু দিনের নিরাপত্তা নাই, দিবে না। কারণ ওই লোক অবশ্যই জানে যে ইসলামে কোথাও বলা নাই খারাপ মানুষকে বিয়ে করে ভালো করো, ইসলামে বলা আছে ভালো মানুষ বিয়ে করো। তুমি বুঝছো? আবার বোঝো লজিকটা। ইসলামে, কোরআন এবং হাদিসে কোথাও বলা নাই যে একটা খারাপ মেয়েকে বিয়ে করে ভালো করো, অথবা একটা খারাপ ছেলেকে বিয়ে করে ভালো করো, এরকম কোনো নির্দেশনা নাই, বরং নিষেধ করা আছে। বরং ইসলাম বলে তুমি ভালো হও, ভালো কাকে বিয়ে করো, খারাপ কাউকে বিয়ে করিও না, বেনামাজিকে বিয়ে করিও না, নেশাখোরকে বিয়ে করিও না, খবরদার, যত কি তার সে রাজা হোক মহারাজা হোক। দিন শিখায় যে ভালো মানুষকে বিয়ে করতে, বিয়ে করে ভালো করতে না। তুমি দেখবা বহু মেয়ের কমপ্লেন, আমার জামাই নামাজ পড়ে না, নেশা করে, আচ্ছা নেশাবাদ, আমার জামাই নামাজ পড়ে না, একটু ঝগড়া হইলে আজে বাজে গালিগালাজ করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুমাও পড়ে না, সে কিছুতে কিছু হইলে গায়ে হাত তোলে, সে আল্লাহকে ভয় পায় না, আমি কোরআন থেকে তাকে নসিহত করি। আরে মনে হয় যেন সে কোনো এক দিনদার কাউকে বিয়ে করে এখন কমপ্লেন দিচ্ছে না। তার পরিবার চাইছে যে তার খাওয়া দাওয়ার নিরাপত্তা থাকবে, ঈদে পোশাক আশাক কেনার ক্ষমতা থাকতেই হবে, ঘরের মধ্যে একটা চৌকি হলে চলবে না, খাট হইতেই হবে, এবার সেগুন না হইলেও মেহগুনি হলেও চলবে, 50 ইঞ্চি না হোক 20 ইঞ্চি একটা এলসিডি স্ক্রিন থাকতে হবে, টেলিভিশন, হ্যাঁ, 2-4-5 ভরি স্বর্ণ দিতেই হবে। তারা গুলো সব পাইছে। এখন পোলা হলো বেদিন, এখন বলো যে দিন লাগবে। আরে ভাই, সে জন্ম থেকে তার এই 25 বছর বয়স পর্যন্ত আল্লাহ দ্রোহিতা সে বড় হয়েছে, তুমি এখন তার থেকে দিন কামনা করলে তার উপর অত্যাচার। এটা সে তো বিয়ের আগে যেমন এখনো তেমন, সে তো তার নিজেকে পরিবর্তন করে নাই, তুমি কেন তার পরিবর্তন চাচ্ছ? ওয়াই? সে তুমি কি বিয়ের মধ্যে শর্ত দিছো যে আপনি আমাকে বিয়ে করলে পরিবর্তন হতে হবে? আর যদি সে কথা দেও, একটা বেদিন মিথ্যুক, কেন সেটা তার কথা রাখবে? আমি ওয়াই শুড আই ট্রাস্ট হিম? আমি তারা ট্রাস্ট করবো কেন? একটা বেদিন খারাপ লোক আমাকে বললো যে আমাকে বিয়ের করে আমি ঠিক হয়ে যাবো, ওয়াই শুড আই ট্রাস্ট হিম? ওয়াই? আমি কেন ট্রাস্ট করবো তাকে? আমার টাকা পয়সার জন্য তো এখন যে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, কেউ কেউ ব্যাংকে টাকা রাখে না। বাংলাদেশে যত ব্যাংক আছে, যে কোনো ব্যাংকে যদি আজকে তার গ্রাহকরা বলে যে টাকা দাও, কোনো ব্যাংকে দিতে পারবে না। তুমি জানো এটা? মানে যেটা প্যানিক তৈরি হয়েছে অমুক ব্যাংক তমুক ব্যাংক নিয়ে, যে টাকা দিতে পারতেছে না, কারণ সব কাস্টমার একসাথে যা কি বলছে, টাকা দাও, কারণ বলছে যে এই ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, এই ব্যাংকের গ্যারান্টি না নিশ্চিত না। এখন যত মানুষের টাকা ছিল সবাই একসাথে কি বলছে, টাকা দাও। এখন সে এত টাকা করতে নিয়ে আসবে একসাথে? সে তো এই টাকাটা সুদে কিনছে এবং সুদে বিক্রি করছে। মানে তোমাকে বলছে যে আপনার কাছে 20 লাখ টাকা আছে, আমাকে দেন, আমি আপনাকে লাখে 800 টাকা করে দিব সুদ, তুমি এটার ইন্টারেস্ট বলো। এবার সে 800 টাকা সুদের টাকা কিনা, এবার সে কোম্পানি ব্যবসায়ীদেরকে যা বলছে যে তুমি 1 লাখ টাকা নাও, আমার 1200 টাকা করে দিও। সে 400 টাকা লাভে মানে সুদে বিক্রি করছে। তো তোমার যে টাকা তার কাছে রাখছো, ওই টাকাটা তার কাছে নাই, কারণ সে বিক্রি করে ফেলছে সুদে। যখন লোকজনে কিস্তি অনুযায়ী দিবে তখন তোমার দিতে পারবে। এখন তুমি যে বলছো টাকা দাও, সে দিতে পারে নাই, পারছে? বাংলাদেশের এমন একটা ব্যাংক দেখাও যে ব্যাংকে যত কাস্টমার আছে সব কাস্টমার বলবে যে আজকে আমার টাকা দাও, কেউ দিতে পারবে না, কারণ টাকা তো ব্যাংকের কাছে, সে শুধু বিক্রি করে ফেলছে, শুধু কিনছে, শুধু বিক্রি করছে। তারপরও দেখো এতটা পরিষ্কার বিষয়ের পরে কিন্তু কেউ ওইসব ব্যাংকে টাকা রাখবে না, জানো? কারণ বিশ্বাস করে না যে কোনো সময় ভাইগে যাবে। বুঝছো না? বুঝলে তো তাইলে 10-20 হাজার টাকা রাখতে একটা প্রসেস জানার পরে কেউ বিলিভ করে না, তাহলে একটা খারাপ ছেলে খারাপ মেয়েকে আমি কেন কথা নিয়ে বিয়ে করবো যে সে বিয়ের পর ভালো হয়ে যাবে? ওয়াই শুড আই ট্রাস্ট হিম? আমি তাকে কেন ট্রাস্ট করবো? ওয়াই? হোয়াট ইজ দ্য রিজন? ইজ দেয়ার এনি রিজন টু ট্রাস্ট হিম অর হার? নো রিজন। ইয়া, আমার কাছে প্রশ্ন করে তো আমি পাত্তাই দিই না। হুজুর আমার জামাই ভালো না, তো আপনি কাকে বিয়ে করেছেন? আপনার জামাই কি বিয়ের আগে ভালো ছিল? বলে যে না এরকমই ছিল, আমরা ভেবেছি ভালো হয়ে যাবো, শুরুতে খারাপ ছিল, পরে লোকজন বললো যে বাচ্চা হইলে ভালো হয়ে যাবে। আরে আশ্চর্য, পৃথিবীর কোথায় কি আছে যে বাচ্চা হইলে মানুষ ভালো হয়ে যায়? তার মানে যত অপরাধী সব কি মানে এটা আমগো দেশে আফুত্রা, মানে যার বাচ্চা কাচ্চা নাই, বাঁচ, তারা সবাই যারা খারাপ, সবারই বাচ্চা কাচ্চা আছে। ইনফ্যাক্ট বাচ্চা কাচ্চার জন্য অনেকে খারাপ হয়। বাচ্চা কাচ্চাকে ভালো খাওয়াবে, পড়াবে, ভালো পড়াবে বলে ঘুষ খায়, সুদ খায়, মারামারি করে, ডাকাতি, চুরি সবই করে, চামারি। বাচ্চা কাচ্চা হলে ভালো হয়ে যাবে মানে কি? হ্যাঁ, এদেশের মহিলাদের একটা প্রবলেম হচ্ছে, শুধু জামাইয়ের চরিত্র সমস্যার সমস্যা মনে করে, আর নেশার সমস্যার সমস্যা মনে করে, আর কোনো সমস্যা মনে করে না। আর জামাইদেরও একটা সমস্যা হচ্ছে, বউ চরিত্রহীন হইলে খারাপ মনে করে, এছাড়া বেনামাজির খারাপ মনে করে না, মৃত্যু হলে খারাপ মনে করে না, জামাইয়ের অন্যায় আশ্রয় দিলে খারাপ মনে করে না, জামাইয়ের চুরির টাকা, বাটপাড়ির টাকা জমা রাখলে খারাপ মনে করে না।
সন্তানদেরকে যদি ফজরে না উঠায় অসুবিধা নাই, সন্তানদেরকে যদি কোচিংয়ে না উঠায় খারাপ মনে করে। তুমি এই পয়েন্ট বুঝতে পারছো? জি, বুঝতে পারছি। So, তুমি যে একটা ভালো দিনদার মেয়ে চাইতেছো, তোমার পরিবারকে তো দিনদার হইতে হবে। জি, এখন যে কোনো দিনদার তো দিবে না, তাহলে একটা কাজ করো, চেষ্টা করো, আল্লাহর কাছে দোয়া করো। আর এই যে এমন কারো কাছে বলো না যারা উপহাস করে, বলো যে ওটা কম শিক্ষিত লাগবে, বেশি শিক্ষিত লাগবে না আমার। কারণ আমরা সবাই যদি বেশি শিক্ষিত মানুষ বিয়ে করে ফেলি, কম শিক্ষিত করবে কে বিয়ে? আমি শিক্ষিত, আমার বউ শিক্ষিত, সব শিক্ষিত শিক্ষিত নিয়ে চলে গেলে পরে কম শিক্ষিত গুলোকে কে নিবে? আমি যেহেতু একটু পড়াশোনা বেশি করছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আমি ই করি, আমার একটু ইন্টারমিডিয়েট হলে চলবে, বেশি শিক্ষিত লাগবে না আমার, কারণ আমি একটু শিক্ষিত বেশি আছি। তাহলে এই বেশি শিক্ষিত আর কম শিক্ষিত কিন্তু সুন্দর একটা পরিবার হবে হয়তো। তবে বেশি শিক্ষিত বিয়ে করা তো দোষের কিছু নেই, কিন্তু বলে দিলাম। বাট তুমি যদি এজ রেস্ট্রিকশনে যাও যে আমি চাচ্ছি বিবাহ যোগ্যা, বিবাহের প্রয়োজন আছে এমন সময় কাউকে বিয়ে করতে, এমন কাউকে বিয়ে করতে চাচ্ছি না যে স্যাক্রিফাইস করে ফেলছে বিয়েকে টু মেক সাম ক্যারিয়ার। ওকে, ওয়েলকাম, সে তার ক্যারিয়ার নিয়ে থাকুক, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু, ইটস হার লাইফ, হার ডিসিশন, ইটস ওকে, ইউ অ্যাপ্রিশিয়েট দ্যাট, রাইট? আর কিছু? জাযাকাল্লাহ খায়র। জাযাকাল্লাহ খায়র। যাও। আসসালামু আলাইকুম। সালাম। না, মোবাইলের দিকে তাকিয়ে কিভাবে কথা বলবো? কথা তো বলতেছি, বাস্তবে একজনের সাথে কথা বলতেছি, খুব ভালো ছেলে মাশাআল্লাহ। আল্লাহ ওকে আরো তৌফিক দিক ভালো কিছু করার। তুমি জাস্ট এখানে হাত রাখো, এটা খুলে গেছে না, আবার দাও হাত, ব্যাস, টান দাও এবার, আবার লকে গেছে, এদিকে দাও, শোনো, আমি দিলে খুলে যায়। আমার হাত মাশাআল্লাহ, 900 মানুষ এট এ টাইম শুনতেছে। জামশেদ মজুমদার ভেরিফাইড ফেসবুক পেজ হওয়ার কারণে নাকি কে জানে। যে একটা কমেন্ট 2-3 বার করবে তাকে আমি ব্যান করব, যে অপ্রাসঙ্গিক কমেন্ট করবে তাকেও আমি ব্যান করব। আমার পক্ষে সম্ভব না সারা পৃথিবীর সবাইকে বুঝায় এবং বুঝানো। আমি আমার অপারগতা স্বীকার করেই বলছি। হুজুর একটা প্রশ্ন উত্তর দিবেন, করেন দেখি। এখনকার ছেলে মেয়েরা আগেই বিয়ে করে ফেলে, ভালো তো, শুধু মেয়ের বাপ রাজি হইলেই চলে।